নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আরও একবার আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আপনারা সকলেই জানেন রণজিৎ শাস্ত্রী আদি মানেই কিন্তু আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধান। রণজিৎ শাস্ত্রী আদি মানেই কিন্তু যে কোনো রকমভাবেই আপনাদের জীবনে বাধা আসুক না কেন কাটিয়ে উঠতেই আপনাদের কিন্তু রণজিৎ শাস্ত্রী আদির হাত ধরতেই হবে, কারণ তিনি কিন্তু যে কোনো রকমের সমস্যা আপনাদের জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে গুছিয়ে তুলতে পারেন একমাত্র রণজিৎ শাস্ত্রী আদি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনারা এরকম অনেক দর্শক আছেন যাদের হয়তো জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে জানা নেই। তাদের জন্য কোনো চিন্তা নেই, কারণ এক্ষেত্রে কিন্তু দাদা তাদেরকে হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমে সঠিক কুষ্টি বিচার করে থাকেন, যাতে আপনারা আগামী দিনে কিংবা আগামী প্রজন্মে এগিয়ে যেতে পারেন সঠিক দিশা হিসাবে। তো চলুন আরও একবার এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। দাদা আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই প্রোগ্রামে। নমস্কার দাদা। আমরা প্রত্যেকবারই যে কথাগুলো বলি সেটা হচ্ছে কর্ম সমস্যা কিংবা ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, এইসব নানা বিষয় নিয়ে তো কথা বলছি। তো আজকে একটু জানতে ইচ্ছা করছে যাদের বিবাহজনিত সমস্যা রয়েছে, তো সেই জায়গাটা যদি একটু দর্শকদের সামনে একটু তুলে ধরেন। বিবাহের সমস্যা, অ্যাকচুয়ালি বিবাহের সমস্যা বলতে কিন্তু অনেকগুলো জায়গা বোঝায়। বিবাহের সমস্যা মানে যে শুধু বিবাহ হচ্ছে না সেটা একটি সমস্যা, তার সাথে সাথে বিবাহ উত্তর জীবনে যে সমস্যা সেটা কিন্তু বিবাহের সমস্যা। মানে তাহলে আমাকে এবার আসতে হবে বিবাহের সমস্যার সমাধান সূত্র খুঁজতে গেলে দেখতে হবে, প্রথম নিতে হবে আমাদেরকে জন্ম ছকের সপ্তম ভাব। সপ্তম ভাব আমাকে নিতে হবে। তার আগে দেখে নিতে হবে যে জাতক বা জাতিকার জীবনে বিবাহ হচ্ছে না, না বিবাহ হওয়ার পর তাদের জীবনে সমস্যা হচ্ছে, যেটাই হোক না কেন তাদের মধ্যে আগে মঙ্গলের অবস্থান। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ উত্তর জীবনে একটা তো সমস্যা হয় বা বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়, আমরা জেনে এসেছি। ভৌম দোষ থাকলে সেই সমস্যাগুলো বৃদ্ধি পায়, সেটাও জেনে এসেছি। কিন্তু দেখা যায় গোচরে মঙ্গল যদি খারাপ জায়গায় আসে বা দশা অন্তর্দশায় মঙ্গলের সঙ্গে যে অন্তর্দশাটা পড়ছে, দেখা যায় রাহু মঙ্গল, যেমন আমি প্র্যাকটিক্যালি দেখে এসেছি, রাহু মঙ্গল যাদের দশা অন্তর্দশা চলবে, রাহু মঙ্গল প্রচন্ড অশান্তি ঘরের মধ্যে। রাহু মঙ্গলে প্রচন্ড অশান্তি বিবাহিত জীবনে, এই যে জায়গাটা, তাহলে রাহু মঙ্গলের স্প্যানটায় এই অশান্তিতে যদি দেখা যায় কারুর জন্ম ছকে সপ্তমে রবি আছে, তাহলে কিন্তু সেটা বিবাহ বিচ্ছেদ দিয়ে দেবে। অর্থাৎ বিবাহিত জীবনের সমস্যাকে বিচার করতে গেলে শুধু যে আমাদের D1 চার্ট কিংবা জন্ম ছক নিতে হবে সেটা নয়, তার সাথে সাথে কিন্তু আমি দেখে থাকি সেটা হচ্ছে নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলী থেকে আমাদের বিবাহিত জীবন, গার্হস্থ্য জীবনের ভালো শুভাশুভ দিকটা উল্লেখ করে। নবাংশ কুণ্ডলী যদি খুব ভালো জায়গায় থাকে তাহলে বিবাহোত্তর জীবনে বিবাহের পর এক একটা মানুষের দেখা যায় বিবাহের পর প্রচুর উন্নতি হয়েছে। সেই উন্নতি কিন্তু নবাংশ কুণ্ডলীতে ভালো গ্রহ অবস্থান থাকলে সেই উন্নতি তাহলে কিন্তু হয়, না হলে বিবাহের পর কিন্তু ধ্বংসের দিকেও এগোয় কোনো কোনো পরিবার। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন। আমি আমার নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। নামটা বলবেন? সুপর্ণা মণ্ডল। সুপর্ণা। জন্মসাল? জন্মসাল 23 মার্চ 2002। 23 মার্চ 2002। হ্যাঁ, সকাল 7টা 15। সকাল 7টা 15। হুগলি জেলাতেই জন্ম। হুগলি? হ্যাঁ। বলুন, যে কোনো একটা প্রশ্ন করুন। একটা প্রশ্ন বলতে আমার নাতনির কবে চাকরি হবে? কবে চাকরি হবে? আর সরকারি না বেসরকারি? আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ নিশ্চয়ই, আমি দেখি। আমি চেষ্টা করে পাইনি, আজকে পেয়ে গেলাম। কেমন লাগছে? খুবই ভালো লাগে ওনাকে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাতনির জন্ম বার ছিল শনিবার, তাই তো? এবং আপনার নাতনির হচ্ছে মিথুন রাশি মেষ লগ্ন, নিশ্চয়ই সেটা জানেন। মিথুন রাশি মেষ লগ্ন জানেন তো?
হ্যাঁ 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 হ্যাঁ। এবার দেখুন আপনার নাতনির জন্ম ছকের মধ্যে যদি কোথাও জন্ম ছক বানিয়ে থাকেন, সেক্ষেত্রে লগ্নের মধ্যে মঙ্গলের অবস্থান এবং ভাগ্যপতি যে কোনো জায়গায়, আমি বরাবর আপনি যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন আপনি একটা জিনিস দেখবেন, আমি খুব স্টেবল কথাবার্তা বলি, কথাবার্তার মধ্যে কোনো খুব একটা চেঞ্জ রাখি না, আজকে এটা বললাম কালকে সেটা বললাম, হয় না। আমি বরাবর বলেছি ভাগ্যর যদি অবস্থান ভালো থাকে তাহলে তারা কিন্তু কর্মে যারা চেষ্টা করছে, কর্মপতি তারপর সহায়তা দরকার, সেক্ষেত্রে তারা ভালো সাফল্য পায়। নাহলে কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় ভালো পারফরমেন্স দেওয়ার পরেও চাকরি থেকে বাতিল হয়ে যায়, সেটা আমাদের প্রাইভেট বলুন বা আমাদের সরকারি বলুন, যে কোনো ক্ষেত্রেই ঘটনাটা ঘটতেই পারে, ঠিক তো? তাহলে ভাগ্যের অবস্থানটা খুব ইম্পর্টেন্ট। এবার আপনার নাতনির ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি অবস্থান কোথায় করেছে? একদম প্র্যাকটিক্যালি বুধের ঘরে অবস্থান করেছে। ভাগ্য আপনার নাতনির যে খুব খারাপ তা নয়, কিন্তু ভাগ্যর জায়গাটা হতে গিয়েও দেখবেন একটু বাধা পাচ্ছে, প্রায় বাধার সম্মুখীন হবে, ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে একটু বাধা পাবে। যে হওয়া কাজগুলো হতে গিয়ে ছোট্ট ছোট্ট মানে একদম 10 to 20% গিয়ে আটকে যাচ্ছে। হয় পড়াশোনা করতে গিয়ে সেই রকম ভাবে টিচার পাচ্ছে না, বই কিনেছে ইকোনমিক জায়গা ভালো, কিন্তু টিচার সেরকম পাচ্ছে না, মানে টিচার পেলে তো সেই যোগাযোগ পাচ্ছে না, মানে ছোট্ট ছোট্ট বাধা। কেন? বুঝতে হবে আমাদের রাশিচক্র নিয়মে গ্রহ কেন্দ্রিক সমস্যা আছে। এই যে বৃহস্পতিটা বুধের ঘরে রয়েছে, বৃহস্পতি কোনোদিনও বুধকে নিজের শত্রু ভাবে না, কিন্তু বুধ বৃহস্পতিকে শত্রু ভাবে। তার ফলে ভাগ্যপতির ভাগ্য বর্ধনের ক্ষেত্রে বাধা হচ্ছে। নাতনির চাকরি হবে, ভালো জায়গাতেই চাকরি হবে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সমস্যা হচ্ছে এই তৃতীয় বৃহস্পতি আর লগ্নে মঙ্গল পূর্ণ মাঙ্গলিক। মাঙ্গলিক দোষ থাকলে মাথাটা একটু গরম বেশি, ধৈর্য একটু কম, একটুতে ফ্রাস্ট্রেশন বেশি, একটুতেই বেশি হতাশ হয়ে যাওয়া। আর তৃতীয় বৃহস্পতির জন্য মনটা খুব নরম এবং ভাগ্যের বাধা, ছোট ছোট পয়েন্টে গিয়ে বাধা পাচ্ছে। এই বাধাটা পাবে, যদি বাধাটা কাটিয়ে ওঠেন তাহলে কিন্তু চাকরির জায়গা খুব প্রশস্ত। এটা কি মে মাসের মধ্যে হবে? না, মে মাসের মধ্যে হবে না, কারণ মে মাসে গোচরে বৃহস্পতি আসছে চন্দ্রের ওপর, ঠিক আছে? এই বাধাটাকে কাটানো যদি না যায়, বাধাটাকে যদি আপনি কাটিয়ে না উঠতে পারেন, ভাগ্যে যেরকম বাধা এতদিন ধরে পেয়ে আসছে সেই রকমই পাবে। কবে হবে সেটা একটু যদি আমি বলে দিলাম তো, যদি এটাকে না কাটান তাহলে কিন্তু হয়ে উঠবে না, ধাক্কা খেতে থাকবে, বুঝতে পারছেন? এবার মে মাসের মধ্যে হবে কাটালে। এবার প্রশ্ন, কাটালে মে মাসে, এটা কোন মাস চলছে? এপ্রিল চলছে। যদি কাছাকাছি একদম সময় হয়ে থাকে, কাছাকাছি যদি একদম সুযোগ আপনাদের হয়ে থাকে, তাহলে খুব দ্রুত এটার প্রতিকার করতে হবে। কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে। বর্ধমানের চেম্বার আমার রবিবার দিনকেই আছে, দেখুন টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। সুযোগ যদি পান বুকিং নাম্বারে ফোন করে দেখা করুন। একটা ইন্টারভিউ, দাদা একটা কথা আমি বলবো, একটাই কথা বলবেন, একটাই লাস্ট ইন্টারভিউয়ের কথা চলছে, একটা ইন্টারভিউ। হ্যাঁ, ওয়ার্কিং ইন্টারভিউতে সাফল্য পাওয়ার জন্য যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাবে, কিন্তু ভাগ্যের বাধা আছে, ভাগ্যের বাধা প্রতিকার করতে হবে, এটা বলে রাখলাম। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9874110320 8276853044 নাম্বারে। এছাড়া চেম্বার রয়েছেন স্যারের কলকাতার হাতিবাগান, কালীঘাটে, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় কিন্তু স্যারের চেম্বার রয়েছেন। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, যাদের জন্ম তারিখ সঠিক মনে নেই কিংবা জন্ম সময়ও যাদের সঠিকভাবে মনে নেই, তাদের কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেক্ষেত্রে কিন্তু স্যার হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু পূর্ণ কুষ্টি বিচার করে থাকেন এবং সঠিক কুষ্টি, যা দিয়ে কিন্তু আপনারা আগামী পরবর্তী জীবনকে সুন্দরভাবে গড়ে নিতে পারবেন। স্যার, যে আমরা আলোচনা করছিলাম আর কি, নবাংশ কুণ্ডলিতে গ্রহ বলবত্তা দেখতে হয়, অর্থাৎ নবাংশ কুণ্ডলিটা হচ্ছে একটি গ্রহ যে বসে রয়েছে
একটি গ্রহর ক্ষেত্রে তার ডিগ্রিটা যেটা থাকে 1 থেকে 30 ডিগ্রির মধ্যে যে সে বসে থাকে, একটু ফোনে থাকুন, সেই 30 ডিগ্রিটাকে 9টা ভাগে ভাগ করা হয়। এবার এই 9টা ভাগে ভাগ করে গ্রহর বিভিন্ন কার্যকারিতা আছে। মানে আমরা এই ভাগটাকে কিন্তু আমরা রিসার্চ করে অনেক আগে আমাদের পূর্বসূরি, ঠিক আছে, শ্রী কৃষ্ণমূর্তিজি এটা সম্বন্ধে কিন্তু আলোচনা করে গেছিলেন। তখন উনি সেটাকে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সাবলর্ডে ভাগ করেছিলেন। প্রত্যেকটা লর্ডের 9টা সাবলর্ড আছে। কৃষ্ণমূর্তি পদ্ধতি যেহেতু আমি সম্পূর্ণরূপে জানি, বাইরে থেকে পড়াশোনা করেছি, সেই সম্বন্ধে আমি ওয়াকিবহল, এখানে এতটা উল্লেখ করা যায় না। সেই জন্য বললাম যে গ্রহ টোটাল ডিগ্রিটাকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। 9টা ভাগের মধ্যে গ্রহটা কোন ভাগে বলশীল সেটা দেখতে হবে। অর্থাৎ সারাদিন, যেমন একটা মানুষ কিন্তু সারাদিন ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি কিন্তু ক্লান্ত হয় না, সারাদিন কিন্তু সে ক্লান্ত থাকে না। দিনের একটা নির্দিষ্ট সময় সে ঘুমোয়, একটা নির্দিষ্ট সময় সে খায়, একটা নির্দিষ্ট সময় সে ক্লান্ত হয়, আবার একটা নির্দিষ্ট সময় সে কিন্তু পুরো চার্জ আপ থাকে। সারা দিনের হয়তো 3 ঘন্টা সে প্রচন্ড পরিমাণ পরিশ্রম করে। সেই রকম গ্রহ বলবত্তাকে বিচার করা হয় বিভিন্ন স্তরে। সেই জায়গায় সপ্তম ভাবটাকে বিচার করতে গেলে আমাদের নবাংশটা নিতে হয়। শুধু হরোস্কোপ চার্ট দেখলাম আর সপ্তম ভাব বিচার হলো তা কিন্তু হলো না। এই যে চাকরি নিয়ে যিনি ফোন করেছিলেন, শুধু তো আমি এখান থেকে একটা জায়গা দেখলাম, এরপর আমি দেখবো D10 চার্ট, অর্থাৎ দশম ভাবকে কেন্দ্র করে দশমপতির অবস্থান, দশমপতির নক্ষত্র, দশমপতির দশা অন্তর্দশা এবং ওয়াকিং ইন্টারভিউতে সাফল্য দেওয়ার জন্য বুধের অবস্থান। সেই দিনটা সাফল্য দিচ্ছে কিনা সেই দিনটাকেও বিচার করতে হয়, করে একটা সিদ্ধান্ত এসে তাহলেই চাকরি কেন্দ্রিক একটা ডিসিশন দেওয়া যায়। বোঝা গেল? মানে বিবাহ মানে এত কিন্তু সহজ ব্যাপার নয়। দেখা যাক ফোনের মধ্যে কে আছে। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি সনদ চক্রবর্তী কথা বলছি। নমস্কার। থেকে কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? সোদপুর। সোদপুর থেকে। কার বিষয়ে বলুন, জানতে কার চাইছেন? বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয় জানতে আচ্ছা, চাইছি। নিজের বিষয়ে। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 22শে মে 1991, 22/5/1991, সকাল 6:12, কল্যাণী নদিয়াতে জন্ম। সকাল 6:12, তাই তো? হ্যাঁ, সকাল 6:12, কল্যাণী নদিয়াতে জন্ম। কল্যাণী নদিয়াতে। বলুন, কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন দাদাকে। একটাই প্রশ্ন আছে, ক্যারিয়ারের গ্রোথ। ক্যারিয়ারের গ্রোথ। ক্যারিয়ারের গ্রোথ বলতে অনেক বড় জায়গা দাঁড়ায়। আপনি কি এক্স্যাক্টলি চাইছেন সেটা বলুন। চাকরি না চাকরির আপনি প্রমোশন? এক্স্যাক্টলি কি চাইছেন? দেখুন, ক্যারিয়ার তো আমাদের অনেকটাই বড়। কিরকম আছে আর কিরকম ভবিষ্যৎটা রয়েছে। আচ্ছা, আমি একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। কারণ খুব স্বল্প সময়ের অনুষ্ঠান তো, হয়তো পুরো হরোস্কোপটাই আপনার গোটাটা ধরে আমি আলোচনা করে দিতে পারি এই 25 মিনিটে, কিন্তু সেটা সম্ভব আপনাকে নয়। অবশ্যই চেম্বারে এসে দাদার সঙ্গে যোগাযোগ করতে একটু হবে। বলে দিই আমি, সেটা হচ্ছে আপনাকে, আপনার জন্মবার ছিল হচ্ছে বুধবার, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, বুধবার। বৃষ লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশি, বৃষ লগ্ন এবং জন্মছকে মঙ্গলটা নিচস্থ। আমার অনুষ্ঠানকে আপনি দেখেন, মানে কন্টিনিউ না, প্রায় কি দেখেন? 2-1 দেখেছেন কি? হ্যাঁ, 2-1 দেখেছি, কিন্তু ফোনের সুযোগ আজকে ফোনের সুযোগ আসেনি। আপনি অনুষ্ঠানের মধ্যে বহুবার আলোচনা করেছি, দেখবেন যে যদি কোনো একটি গ্রহ নিচস্থ থাকে জন্ম কুণ্ডলিতে, তাহলে তাকে কিন্তু প্রচুর বেশি স্ট্রাগল করতে হয়। আপনার লাইফ কিন্তু প্রচুর বেশি স্ট্রাগল আছে। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া শুরু হয়েছে, শনি অষ্টমে গেছে। অষ্টমে গেলে কিন্তু পারিপার্শ্বিক স্তরে অশান্তি, তার সাথে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং আর্থিক দিকে কিন্তু সংকট দেখা দেবে, প্রথম কথা। এবার এর মধ্যে দেখা যাচ্ছে তৃতীয় মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে নিচস্থ। তৃতীয় মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে যদি নিচস্থ হয়, তৃতীয় ভাব থেকে দেয় আমাদের যোগাযোগ, তৃতীয় ভাব থেকে কমিউনিকেশন, আমরা হেল্প পাই তৃতীয় ভাব থেকে। তৃতীয় ভাব আপনার ভালো নয়, তৃতীয় পতির অবস্থান চতুর্থে বসে রয়েছে। কেন ভালো নয় সেটাও বলে দিচ্ছি। রবি যুক্ত হয়ে মঙ্গলের সাথে, মঙ্গল বৃহস্পতি আর লগ্নে রবি, যার ফলে আপনার কেরিয়ার গ্রোথ উঠেও উঠছে না, ইমপ্রুভমেন্ট নেই আপনার কেরিয়ারে এই মঙ্গলটার জন্য। ঠিক না ভুল? বুঝতে পারছেন কি পারছেন না? হ্যাঁ স্যার, মানে আমি চাকরি করছি একটি ভালো সংস্থাতেই, সেখানে আর একটু বেটারমেন্টের চেষ্টা করছি। দেখবেন উঠতে পারছেন না, উঠতে পারবেন না। কেন? এই তৃতীয় মঙ্গল আপনার গুপ্ত শত্রুতা দেবে। শনি দৃষ্টি মঙ্গলের ওপর পড়েছে, ঠিক আছে? 7, 8, নবম স্থানে নবমপতি বসে রয়েছে, শনি দৃষ্টি মঙ্গলের ওপর, বৃহস্পতির ওপর। এই মঙ্গলের বৃহস্পতি ছকের মধ্যে শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। যতক্ষণ এই জায়গাটার আপনি প্রতিকার করতে পারবেন না, ততক্ষণ কিন্তু এক্সপেক্টেড জায়গায় উঠে দাঁড়াতে পারবেন না।
মানুষ প্রমোশন চায়, কেরিয়ার চায়। কেরিয়ার বলতে অনেকগুলো জায়গাকে বোঝায়। এটা আমার দর্শকদের উদ্দেশ্য বলছি যে চাকরিতে আমি করছি, চাকরির যোগ আপনাকে দিচ্ছে, যেহেতু লগ্নের মধ্যে রবি আছে, চাকরি আপনাকে দেবে। কিন্তু চাকরির প্রমোশন বা চাকরির উন্নতি, যে জায়গাটা, উন্নতিটা কেন হচ্ছে না? একটি নিচস্থ গ্রহ আপনার হরোস্কোপে রয়েছে, সেটা হচ্ছে পূর্ণভাবে মঙ্গল। মঙ্গলটা বৃহস্পতি যুক্ত। বৃহস্পতি আমাদের অর্থ, আর্থিক বল এবং অর্থের উন্নতি দিচ্ছে না। কিন্তু গোচরে এখন একাদশে বৃহস্পতি আসবে, কিছুটা শান্তি পাইলেও, কিছুটা আর্থিক বা চাকরির দিক থেকে শান্তি পেলেও মানসিক দিক থেকে আপনি কিন্তু অশান্তি ভোগ করবেন। যেটাই করেন না কেন, মেন্টালি আপনি কিন্তু স্যাটিসফাইড থাকবেন না। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বলছি এমনি আগামী জীবনটা কিরকম রয়েছে? আগামী সময়টাই কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আগামী সময়টা, কারণ শনির ঢাইয়া হচ্ছে 2.5 বছরের স্প্যান। আগামী 2.5 বছর আপনাকে প্রচন্ড পরিমাণ গুপ্ত শত্রু, রেষারেষি এবং আর্থিক দিক থেকে সামান্য উন্নতি আপনি আর্থিকে পাবেন, কিন্তু অফিস জায়গায় গুপ্ত শত্রু আর রেষারেষি প্রচুর পাবেন। শনির ঢাইয়া ইফেক্ট একদম সিংহ রাশিতে পড়েছে, মারাত্মক পরিমাণ। এটা ক্ষতিকারক, কারণ শনি হচ্ছে সিংহের অ্যান্টি রাশি। অষ্টমে শনি, তো নিজেকে একটু সাবধানে থাকবেন। ছোটখাটো পথ দুর্ঘটনা, শনি হচ্ছে হাত পা ভাঙা, প্রাণঘাতী কিছু হবে না। হাত পা ভাঙা, পায়ে হাতে চোট লাগা, হাড় ভাঙা, হাড়ের ইন্ডিকেটর যেহেতু, হাড় ভাঙাকে কেন্দ্র করে একটু সাবধানে থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাতে চাইছেন, স্যারের সঙ্গে দেখা করতে চাইছেন, তারা বুকিং করুন 9874110320 নম্বরে। আরেকটি হলো 8276853043 নম্বরে। এছাড়া স্যারের চেম্বার রয়েছে কলকাতা, হাতিবাগান, কালীঘাটে, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়িতে। এছাড়াও স্যার কিন্তু যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নেই, তাদের জন্য কিন্তু পূর্ণ হোরাতন্ত্রের ওপর প্রয়োগ করে মাধ্যমেই কিন্তু তাদের কুষ্টি বিচার করে থাকেন, যাতে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে নিতে পারেন। তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে শ্রী রণজিৎ শাস্ত্রী আদির কাছে। স্যার, আমরা আসবো অনুষ্ঠানে, কিন্তু আরেকবার বন্ধু চলে এসেছে। আচ্ছা, তাকে দেখে নি, তার কথাটা একটু শুনে নি। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সালকিয়া থেকে বলছি। সাঁইথিয়া থেকে। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা একটু বলবেন? সুচেতা ঘোষ। কি নাম? আরেকবার বলবেন? সুচেতা। সুচেতা। জন্ম তারিখ 11 অক্টোবর 1978। 11ই অক্টোবর 1978। বিকেল 4:50। বিকেল 4:50। স্থান? 5:50 বোধহয়। স্থান হলো বর্ধমান জেলা। বর্ধমান। কালনা। হ্যাঁ, কালনা। একটু সময়টা বলবেন, জন্ম সময়? 4:50 বিকাল। 4:50। 4:50, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বলুন, কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বিবাহিত জীবনটা কেস হয়েছে, ওটা কি টাকা পয়সা পাবে, এইটার জন্য জিজ্ঞাসা করা। দেখে নিচ্ছি। স্যারের প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে ম্যাডাম? ভালো লাগে। ভালো লাগছে? ভালো লাগে, উনি বুঝিয়ে বলেন কি সুন্দর। যাক, এই জিনিসটাই আমার কাছে খুব পাওনা। আপনার কাছে সত্যি অসংখ্য ধন্যবাদ যে আমি বুঝিয়ে বলি, বুঝিয়ে বলাটাকে আপনারা ধরেছেন। দেখুন, মেয়ের হচ্ছে মকর রাশি, মীন লগ্ন, ঠিক জানেন তো? মেয়ের জন্মবার ছিল বুধবার, তাই তো? এবার দেখুন, এইটাই বলছিলাম, আজকে বিবাহের অনুষ্ঠান, এটা পয়েন্টটা আমার যারা দর্শক দেখছে তারা দেখুন। মেয়ের জন্মছকে লগ্নে কেতু, সপ্তমে রবি আর রাহু। আপনি আমার অনুষ্ঠানটা শুরু থেকে দেখছেন? আমি প্রথমেই বলেছি একটা উদাহরণ দিয়ে, যদি রাহুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশা পড়ে এবং সপ্তমে যদি রবি থাকে কারো জন্মছকে বা রাহু থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিভোর্স অবধি হতে পারে। দেখুন, আপনার মেয়ের কিন্তু ডিভোর্সের যোগ দিচ্ছে। জন্মছকে এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি ওর পাওয়ারে রয়েছে, তুঙ্গস্থ পঞ্চমে বৃহস্পতি, তবুও ক্ষেত্রে কিন্তু বিবাহকে কিন্তু আটকানো গেল না। সপ্তম ভাবে মেয়ের অবস্থান খুব খারাপ, মঙ্গলটা শুক্রযুক্ত। সেই জন্য আপনার যিনি জামাই, আপনার মেয়ের প্রতি তার বিশ্বাস নেই, কোনো ট্রাস্ট নেই, মেয়েকে খুব সন্দেহ করবে, ঠিক আছে? এবং মেয়ের সঙ্গে তার কোন রকম বনিবনা হবে না এই রবি আর রাহুর জন্য। জামাই খুব তেজগ্রস্ত হবে, এমনকি মেয়ের গায়ে হাতও তুলবে। মেয়ের সঙ্গে অশান্তির পরিমাণও প্রচুর বেশি হবে, ডিভোর্সের পর্যায়ে অবধি কেসটা ফাইলিং হয়ে যাবে মঙ্গলের জন্য। আমি এটা বললাম, সেই ঘটনাগুলো ঘটেছে তো? হ্যাঁ, কিন্তু ওটা কি টাকা পয়সা পাবে? আগে বলুন, আমি যেটা বললাম সেটা ঘটেছে? হ্যাঁ, একদম সঠিক। একদম। এবার টাকা পয়সা পাবে কিনা,
মকর রাশির প্রচন্ড ভালো সময়, প্রচন্ড ভালো সময়, প্রচন্ড ভালো সময়। আপনার মেয়ে হিসেবে খুব ভালো, চন্দ্র বৃহস্পতি যোগ আছে, সপ্তমে চন্দ্রের সপ্তমে বৃহস্পতি অবস্থান করেছে, এবং এক্ষেত্রে ভাগ্যপতি যে মঙ্গল, সে মঙ্গল চলে গেছে অষ্টমে। আইন আদালত মারফত সে যে পরিমাণ টাকাটা পাবে খুব নেগোশিয়েবল টাকা, কারণ ভাগ্য, আমি বরাবর বলছি, ভাগ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু যে কোনো কাজে বাধা। ফার্স্ট আমি বলি ভাগ্য, পূর্বজন্মের কর্মকৃত ফল এ জন্মের ভাগ্য। পূর্বজন্ম পাপ পুণ্য কি করেছে সে বিচার আমি এখন করতে বসি না, আমি বলবো এই জন্মের ভাগ্যটা কোথায়। এই জন্মের ভাগ্যপতি তার অষ্টম স্থানে চলে গেছে। ভাগ্যপতি অষ্টম স্থানে থাকলে যেহেতু সময়টা আপনার মেয়ের ভালো যাচ্ছে, সেই জন্য সে টাকা পয়সা পাবে, আশা অনুরূপ টাকা পয়সা থেকে সে কিন্তু বঞ্চিত হবে, অল্প পরিমাণ পাবে টাকা পয়সা, এক্সপেক্টেড আদায় করতে কিন্তু পারবে না, কারণ মঙ্গল তার অষ্টমে আছে। এটা কিন্তু বলে রাখলাম। মঙ্গল এবার কবে পাবে, এই পাওনাটা কিন্তু পেতে পেতে এখনো 1 বছরের ওপর সময় লাগবে, 1 থেকে 1.5 বছর, কারণ বৃহস্পতি এখন ঢুকবে ও ষষ্ঠে, এখন ওকে ভালো ফল দেবে না। এই জুন মাসের পর থেকে 2026 সালের জুন মাসে বৃহস্পতি ঢুকবে ও চন্দ্রের সপ্তমে, তখন ভালো ফল দেবে। যদি ন্যাচারালি নিতে চান টাকাটা, যদি একদম নর্মাল টাকা পেতে চান, তাহলে 2026-এর মে জুন। আর যদি মনে করেন আমাকে ফোর্সফুলি টাকাটা আদায় করতে হবে, তাহলে ওর ভাগ্যপতির প্রতিকার করান। দুটো রাস্তা দিলাম, কারণ মকর রাশির এখন মারাত্মক ভালো সময়, সেই জন্য দুটো রাস্তা আপনাকে আমি বললাম। ন্যাচারালি পাবে 2026-এর মে জুনের দিকে, আর যদি ফোর্সফুলি আদায় করতে চান তাহলে ভাগ্যপতির প্রতিকার বিশেষভাবে প্রয়োজন, কারণ ভাগ্যপতি অষ্টমে, অষ্টম মানেই সর্বনাশের জায়গা। ঠিক আছে ম্যাডাম, নিজের মেয়ের যদি ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো স্যারের চেম্বারে এসে আপনারা একবার, শিউরিতে দাদা চেম্বার রয়েছে, তো আপনারা কিন্তু অনায়াসে এসে স্যারের চেম্বারে একবার দেখা করে নিতে পারেন, এবং আপনার যা যা আদার্স সমস্যা আছে সেগুলো কিন্তু আপনারা সহজেই প্রতিকার করে নিতে পারেন। শিউরির চেম্বারে দেখা করুন, শিউরি জেল গেটের কাছে রয়েছে দাদা আমার চেম্বার আছে, একদম শিউরিতে বাস স্ট্যান্ডের কাছে। প্রয়োজন পড়ে সমাধান করে দেওয়া যাবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাতে চাইছেন তারা স্যারের এই নম্বরে বুকিং করুন 9874110320 নম্বরে, 8276853043 নম্বরে। এছাড়াও স্যারের চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, আসানসোলে, দুর্গাপুরে, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গায় কিন্তু স্যারের চেম্বার রয়েছে। আপনাদেরকে আরো একবার অবগত করিয়ে দিই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যাদের হয়তো জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে জানা নেই, হতেই পারে আপনাদের হয়তো সঠিকভাবে জানা নেই, তার জন্য কিন্তু কোনো চিন্তার কারণ নেই। কিন্তু স্যার এখানে কিন্তু আপনাদের জন্য, বিশেষ করে শুধুমাত্র আপনাদের জন্য হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু পূর্ণ পুষ্টির বিচার করে থাকে, যাতে আপনারা পরবর্তী জীবনে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। তাই যারা নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইছেন কিংবা পরবর্তী জীবনকে আরো সুন্দর করতে চাইছেন বাধা বিপত্তি ছাড়া, তারা কিন্তু অবশ্যই অবশ্যই শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে একবার অন্তত হলেও দেখা করুন, কারণ আপনাদের স্বপ্ন পূরণের কিন্তু একমাত্র চাবিকাঠি হচ্ছে শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। স্যার যেটাতে আমরা কথা বলছিলাম আর কি, দশম ভাবটা নিয়ে, দশম ভাবে আসবো, তার আগে একটা উদাহরণটা বুঝিয়ে দিই। এই যে মেয়েটির জন্মছকে দেখো অষ্টমে মঙ্গল চলে এসেছে, গার্হস্থ্য জীবনে কিন্তু সুখ শেষ করে দিল। সপ্তমের রবি আর রাহু, আমি যেটা আলোচনা করছিলাম, মানে আমি বলেছি, ইনি নর্মালি সাঁইথিয়া থেকে ফোন করেছেন, রবি আর রাহু সপ্তম ভাবে, সেটা কিন্তু মেয়ের গার্হস্থ্য জীবন শেষ করে দিল। যে বিবাহ, আমি D10 চার্ট নিয়ে পরে আসবো, D9 নিয়ে যেটা আলোচনা করছিলাম, তার আগে একটি বিষয় আমি আমার দর্শকদের অবগত করি। বিভিন্ন জায়গায় রণজিৎ শাস্ত্রী নামে কিছু পোস্টার দেখা যাচ্ছে, সেই পোস্টার দ্বারা বিভ্রান্ত হবেন না, আমি কিন্তু কোনো পোস্টারে অ্যাড দিই না। পোস্টার দ্বারা বিভ্রান্ত হবেন না, শুধুমাত্র বুকিং নাম্বার, টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বার মিলিয়ে তারপরেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। পোস্টার দেখে সেই রণজিৎ শাস্ত্রীর সঙ্গে কিন্তু আমাকে গুলিয়ে ফেলবেন না। নকল রণজিৎ শাস্ত্রী বা রণজিৎ শাস্ত্রীর নামধারী ব্যক্তির থেকে একটু নিজেকে সাবধানে রাখুন, বুকিং নাম্বার মিলিয়ে তবেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন। স্যার আজকে একদম সময় শেষ, যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে, শুধু দর্শকদের এটাই বলবো, শুধু জন্ম তারিখ সময় এই রানিং প্রোগ্রামের মধ্যে বিচার করলে হবে না, জন্ম তারিখ সময়ের সাথে সাথে বিচার করতে হবে যে সময়টা কেমন যাচ্ছে, গোচর ফল কেমন দিচ্ছে, আপনার দশা অন্তর্দশা কেমন দিচ্ছে। সেই জন্য আপনার পছন্দের যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান, বসে থেকে সঠিকভাবে বিচার করুন, নয়তো শুধু বিচারই হবে,
ফলাফল হাতে পাবেন না, সময় হাত থেকে বেরিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।